কাকিমা ভালো আছেন তো? এসে থেকে আপনাকে তো দেখলামই না। দোতলার ঘরের জানলা বন্ধ করতে গিয়ে পাশের বাড়ির সুজাতা দেবীকে দেখতে পেল প্রীতি। উনি জানলা দিয়ে নিচে কিছু দেখছেন বোঝা গেল। ওপাশ থেকে সুজাতা দেবী প্রীতির গলা পেয়ে এদিকে ঘুরে তাকিয়ে বললেন, আর বলিস না মা, ব্যথায় যন্ত্রণায় আর পারি না। প্রেশার সুগার কি নেই বল দেখি, তাও চলছিল কোনো মতে। কিন্তু তোর বাবা ভালো মানুষ, সুস্থ মানুষ, এভাবে চলে যাবে সত্যি মানতে পারছি না। তোর কাকু তো চুপ হয়ে গেল সেই থেকে। প্রীতি বুঝতে পারল কথাটা বলতে বলতে সুজাতা দেবীর গলাটা ধরে এসেছে। এই পাড়ার প্রতিটা বাড়ি খুব ভালো, প্রত্যেক পরিবার একে অপরের সাথে যোগাযোগ রাখে। এই শান্তিতেই মা বাবাকে ছেড়ে প্রীতি মুম্বাইতে নিশ্চিন্তে থাকতে পারে। কিন্তু এখন, আগে তো মা বাবা দুজন দুজনের সাথে আছে জেনে নিশ্চিন্তে ঘুমোতো প্রীতি। ভাবনাটা আসতেই আরেক প্রস্থ চিন্তা ঘিরে ধরল প্রীতিকে। মনে মনে বিষয়টা নিয়ে ভাবছে এমন সময় সুজাতা দেবী বললেন, গিরিশদা যে এরকম চলে যাবে ভাবতেই পারছি না রে মা। আমাদের আশপাশের বাড়িতে এত বুড়ো বুড়ি, সবার মধ্যে উনি ছিলেন শক্তপোক্ত। রোজ সকালে জানলায় দাঁড়িয়ে কত কথা, বৌদি হাঁটুন, পা ব্যথা এটাই তো বড় ওষুধ। অথচ দেখো, এমন পা ব্যথা, মানুষটার কাজের দিন পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারলাম না। তোর কাকু বলছিল ছেলে মেয়ে দুটো আয়োজন করেছিল দেখবার মতো। প্রীতি শুনেছে এই আলোচনার কথা। অনেকেই বলছে যে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেছেন, কি সুন্দর কাজ করলো বাবার। কিন্তু প্রীতি তো জানে ওর মা প্রমীলা দেবী একটা টাকাও নেননি ছেলে মেয়েদের থেকে। কত সেধেছিল প্রীতি, ওর বর সব্যসাচী, দাদা প্রীতম, কিন্তু একটা টাকাও নেননি উনি। কেউ জানেও না খরচটা যে প্রমীলা দেবী নিজে করেছেন। ওনার বরের জমানো টাকা থেকেই সবটা হয়েছে। প্রীতিকে উদাস দেখে সুজাতা দেবী বললেন, হ্যাঁ রে মা, প্রমীলাদি ভালো আছেন তো? শরীর ঠিক আছে? সেই যে দাদা চলে গেলেন, আমরা ওই বাড়ি থেকে ফিরে এলাম, আর একবারও দিদির সাথে দেখা হলো না। পা দুটো নিয়ে পাশের ঘরে যাওয়ার ক্ষমতাটুকুও নেই। প্রীতি দেখল এটাই সঠিক সময়, তাই বলল, কাকিমা, এই কদিন বাড়ি ভর্তি লোক ছিল, অসুবিধা হয়নি। কাল থেকে কি হবে সেটাই ভাবছি। তোমরা আমার মাকে একটু দেখো। প্রীতি কথাগুলো বলতে গিয়ে কেঁদেই ফেলল। এবার বেশ চমকালেন সুজাতা দেবী। মুখটা জানলার একদম কাছে এনে বললেন, মানেটা কি? চলে যাচ্ছিস মানে? প্রীতি একটু জড়তার সাথে বলল, আমরা আর দাদারা কাল ভোরেই বেরিয়ে যাব কাকিমা। সুজাতা দেবীর মুখটা দেখে এবার নিজেরই খারাপ লাগলো প্রীতির। সামলে নিয়ে বলল, কি করব কাকিমা, কাজ করে খেতে তো হবে। মাকে বললাম চলো আমাদের সাথে, সেটাও যাবে না। আমরাই বা কি করি বলো? আমাদের দুজনেরই অফিস, ওদিকে দাদার অফিস। সাথে সাথে সুজাতা দেবী বললেন, তোর বৌদি তো কিছু করে না, ও তো কটা দিন থেকে যেতে পারত। প্রীতি কি এটা চায়নি? কিন্তু সেই টানটাই তৈরি হয়নি কখনো শাশুড়ি আর বৌমার। আর হবেই বা কি করে? বিয়ের 1 মাসের মধ্যেই ব্যাঙ্গালোর চলে গিয়েছিল তোরসা বরের সাথে। বছরে একবার কলকাতায় আসে, তাও 1 সপ্তাহের জন্য। সেখান থেকে আবার বাপের বাড়িতেও ভাগ দিতে হয়। প্রীতি দেখল সুজাতা দেবী তাকিয়ে আছেন, হয়তো বৌদির কথা জানতে চাইছে। ও সাথে সাথে বলল, কি করবে বলো কাকিমা, বাচ্চা ছোট। আমরা তো সব কোনো রকমে চলে এলাম খবর পেয়ে। ও বাচ্চাটার জিনিসপত্র কিছু সেরকম আনেনি। আর তাছাড়া দাদা ওখানে একা, কি করে সব গুছিয়ে করবে? সুজাতা দেবী বললেন, সেই তো একাই বটে, তবে প্রমীলাদিও তো একা হয়ে গেলেন। বুকটা মুচড়ে উঠল প্রীতির সুজাতা দেবীর কথায়। কিন্তু ও যে ভীষণ অসহায়, কি করবে ও? কতবার মাকে বোঝালো কদিন থেকে চলে এসো না হয়, কিন্তু এখন তো চলো, শুনলই না। বোন খেতে এসো। নিচ থেকে বৌদি মানে তোরসার ডাক শুনে যেন বাঁচল প্রীতি। এমন একটা মুহূর্তে আটকে আছে ও, যেটাকে উপেক্ষা করতেও পারবে না, আবার সইতেও পারবে না। বাইরে থেকে কেউ সাহায্য না করলে এই পরিস্থিতি থেকে বেরোনো মুশকিল। তোরসা ডেকে বাঁচালো ওকে। প্রীতি চিৎকার করে বলল, আসছি। তারপর সুজাতা দেবীকে বলল, কাকিমা আসি আমি, তোমরা মায়ের একটু খোঁজ নিও। জেঠুর কাছে, পলাশদার কাছে আমার নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় জানিও।
ওপাশ থেকে সম্মতি দেওয়া ছাড়া আর কিছু করার নেই সুজাতা দেবীর। জানলাগুলো বন্ধ করে একবার চোখ ঘুরিয়ে দেখল ঘরটাকে। এই ঘরটাই প্রীতির বাবা মায়ের ঘর ছিল। আজ 4 বছর হলো বাড়ি ছেড়েছে প্রীতি। প্রথমে চাকরি সূত্রে, তারপর ফিরে এসে 1 বছর আগে বাড়ির সাথে গোত্রও ছেড়েছে। বিয়ে হয়েছে সব্যসাচীর সাথে। একই অফিসে চাকরি করে দুজনে। সেখান থেকেই আলাপ, প্রেম, বিয়ে পরপর হয়ে গেল। এই ঘরটায় কত স্মৃতি প্রীতির। বাবা, মা ও আর দাদা। ওই ভুলতে পারছে না। জানে না প্রমীলা দেবী একা কি করে থাকবেন। কি থেকে যে কি হলো। আগের দিন 9টা নাগাদ কথা হলো বাবার সাথে। ঘুমোতে যাওয়ার আগে রোজ কথা বলে প্রীতি। বাবা মা অবশ্য অনেকটা রাত অবধি জাগত, কিন্তু ঘুমের তাড়া ছিল প্রীতিরই। সারাদিন অফিস করে এসে আর চলতো না শরীর। ভোর 3টে নাগাদ পাশের বাড়ির পলাশদার ফোন। মুহূর্তটা ভাবলে এখনো গা হাত পা ঠান্ডা হয়ে যায় ওর। কিন্তু মাকে দেখে খুব অবাক লাগছে। একদমই কাঁদছে না, বরং বেশ সাবলীল। হাসছে, রান্না করছে, নাতির সাথে খেলছে। তাই হয়তো ওনাকে একা ফেলে যাওয়ার সাহস পাচ্ছে প্রীতি আর ওর দাদা প্রীতম। কতভাবে প্রীতি কাঁদানোর চেষ্টা করেছে প্রমীলা দেবীকে, কিন্তু কোথায় কান্না। বারবার সব এড়িয়ে যাচ্ছে কাজের ছুতোয়। শেষে প্রীতি বলল, মা তুমি এখন নিচে ঘুমাও, ওপরের ঘরটায় ঢুকলে আরও খারাপ লাগবে। তাতেও কোনো প্রতিবাদ নেই। শেষমেশ প্রমীলা দেবীকে বলে গিরিশবাবুর সব জামা কাপড়, বই, প্রতিদিনকার ব্যবহারের সব জিনিসগুলো ওপরের ঘরে গুছিয়ে রাখল প্রীতি। এমনকি শ্রাদ্ধে বানানো গিরিশবাবুর ছবিটাও এই ঘরেই টাঙিয়ে দিয়েছে, যাতে কোনোভাবেই বাবার না থাকাটা মায়ের মনে না পড়ে। সব গুছিয়ে আর একবার গিরিশবাবুর ছবির দিকে তাকালো প্রীতি। তারপর লাইটটা অফ করে 0 পাওয়ারের বাল্বটা জ্বালিয়ে দিয়ে দরজাটা আটকে তালা দিয়ে দিল। বুকটা হু হু করছে প্রীতির। সিঁড়ি দিয়ে নেমে দেখল প্রমীলা দেবী দাদার ছেলেকে খাওয়াতে বসেছেন, সাথে গল্প বলছেন। এই গল্পটা ঠাকুমার চুলির গল্প। এসব তো মা বাবার মুখেই শুনেছে প্রীতি। আজকাল এসব বাচ্চারা পায় কোথায়। প্রীতি নেমে এসেছে দেখে সব্যসাচী বলল, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি চলো, ভোর 4:30তে না বেরোলে হবে না, 6:30টার ফ্লাইট। প্রীতম সাথে সাথে বলল, আমরাও তখনই বেরোবো। ব্যাঙ্গালোরের ফ্লাইট অবশ্য 8টায়, একটু পরে বেরোলেও হয় আমাদের। তোরসা এসে রুটির প্লেটটা প্রীতিকে দিতে দিতে বলল, একসাথেই বেরিয়ে চলো, আমরা বেরিয়ে গেলে মা নিশ্চিন্তে শুতে পারবে, না হলে আবার উঠতে হবে আমাদের জন্য। কথাগুলো শুনে প্রীতির মনে হলো তোরসা ভয় পাচ্ছে। আগে ভাগেই বেরিয়ে গেলে ওর থাকার ব্যাপারে যে চাপটা চলছে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। সবাই প্রায় বলছে তোরসাকে থেকে যেতে। প্রীতমও একবার বলেছিল, শুধু আপত্তি ছিল দুজনের, যে থাকবে আর যে রাখবে। সব্যসাচী বলল, মা কাল থেকে আপনার কাজের মেয়েটা রাতে থাকবে তো? প্রমীলা দেবী হাতের রুটির টুকরোটা নাতের মুখে গুজে দিয়ে বললেন, সারাদিন থাকবে, রাতে আর ঝামেলা বাড়াতে চাইছি না বুঝলে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, কখন কি বিপদ আপদ ঘটাবে। বাচ্চা মেয়ে, মতিগতি বোঝা ভার ওদের। গড়গড় করে কথা বলছেন প্রমীলা দেবী। ছেলের বউ আর জামাই ছাড়াও নিজের পেটের ছেলে মেয়েও অবাক হয়ে যাচ্ছে ওনার এরকম ব্যবহারে। সদ্য স্বামীকে হারিয়ে একজন ঘরোয়া সাধারণ মানুষ কিভাবে শোক তাপহীনভাবে থাকতে পারে জানা নেই। প্রীতি বলল, মা যাই করো ফোনটা কাছে রাখবে। হোয়াটসঅ্যাপ শিখিয়ে দিয়েছি, সব সময় ওতে যোগাযোগ রাখবে। আর এমার্জেন্সি নাম্বারে পলাশদা, নিতাই জেঠু, মিষ্টি বৌদি আর মদন কাকার নম্বর সেভ করে দিয়েছি। ডায়েরিতেও লেখা আছে। রুটিটা চিবোতে চিবোতে আবার বলল প্রীতি, আর শোনো, দোকান বাজার সব মিনতি আর ওর বর করবে। প্রীতির কথা শুনে প্রীতম বলল, সে ঠিক আছে, কিন্তু ওদের আবার টাকা পয়সার লোভ বেশি দেখিয়ে দিও না, তাহলে লুটে পুটে খাবে। প্রীতমের কথাটা কানে বাজল প্রীতির। মায়ের দামের থেকে বেশি দাম টাকা পয়সার। প্রীতি দেখল প্রমীলা দেবী তাকিয়ে আছেন প্রীতমের দিকে। ঘর জুড়ে নিস্তব্ধতা। শব্দ করল তুতাই, প্রীতমের 3.5 বছরের ছেলে। বলল, ঠাম্মি তারপর? প্রমীলা দেবী নিজেকে সামলে নিয়ে বললেন, তারপর রাক্ষস এসে ধরে নিয়ে গেছিল রাজকুমারীকে। ভাগ্যিস ধরে নিয়ে গেছিল, তাই তো বেঁচে গেল প্রীতম। সাথে প্রীতিও সেই মুহূর্তের লজ্জার হাত থেকে। ছেলে মেয়ে মায়ের থেকে বেশি চিন্তা ওনার টাকার। ভোর 4:30তেই বাড়ির ঠিক গায়ে এসে দাঁড়ালো গাড়ি।
বড় গাড়ি। সব্যসাচী আর প্রীতম নিজেদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে একে একে। তোরসা ছেলেকে রেডি করছে আর প্রীতি দাঁড়িয়ে আছে মন খারাপ করে। প্রমীলা দেবীও দাঁড়িয়ে, কিন্তু ওনাকে দেখে ওনার মনের অবস্থা বোঝার উপায় নেই। গাড়িতে এসে উঠল সবাই। প্রমীলা দেবী নাতিকে একবার বুকে জড়িয়ে ধরলেন। কিছুটা সময় থামল যেন। প্রীতম আর প্রীতি বারবার দেখছে মাকে, হয়তো খুঁজছে মায়ের চোখের জলটুকু। প্রণাম করল চারজন। প্রমীলা দেবী হেসে বললেন, পৌঁছেই জানাস সব। তারপর তোরসাকে বলল, দাদু ভাইয়ের বুকে কিন্তু একটু সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিস। তোরসা কেঁদে ফেলে বলল, তুমি সাবধানে থেকো, নিজের যত্ন নিও। চোখে জল এবার প্রীতমেরও দেখা গেল। সব্যসাচীর চোখটাও চিকচিক করছে। প্রীতি তো রাত থেকেই কেঁদে যাচ্ছে। চোখে জল শুধু নেই প্রমীলা দেবীর। হাসি মুখে বিদায় দিলেন ছেলে মেয়েদের। গাড়ি চলে গেল চোখের আড়ালে। কিছুক্ষণ সেই যাওয়াটার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন প্রমীলা দেবী। সবাই চলে গেল, আমি কি করব এখন? আনমনে বলেই তাকালেন সামনের দোতলা বাড়িটার দিকে, যেখানে ছেলে মেয়ে সবার আলাদা আলাদা ঘর আছে। নিজের হাতে পরিকল্পনা করে বানিয়েছিলেন গিরিশবাবু। প্রমীলা দেবী আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন অন্ধকারে। বুঝতে পারছেন না কি করবেন। সামনের রাস্তা ধরে পালিয়ে যাবেন নাকি ঢুকে যাবেন ঘরে, যদিও দুটোই সমান অন্ধকার। কোনো উপায় নেই দেখে ঢুকে গেলেন ভিতরে। দরজা বন্ধ করে সামনের দেওয়ালের হুকে লাগানো চাবিটা নিয়ে সোজা উপরে উঠে গেলেন। বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে টিউবটা জ্বালালেন। সাথে সাথে হেসে উঠলেন গিরিশবাবু। ছবি তুলতে বড্ড ভালোবাসতেন মানুষটা। সব সময় ইয়ার্কি করে বলতেন, প্রমীলা, ভালো করে ছবি তুলে রাখো, মরে গেলে তোমার ছবি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাব। ওনার বিশ্বাস ছিল প্রমীলা দেবী আগে যাবেন, তারপর উনি। সবাই তাই ভাবত, কারণ বেশি ভুগতেন প্রমীলা দেবী। যেদিন রাতে গিরিশবাবু মারা গেলেন, সেদিন রাতেও গ্যাসের ব্যথায় কষ্ট পেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন প্রমীলা দেবী। কোথা থেকে যে কি হয়ে গেল, কি করবেন এখন উনি? এক পাও একা রাখেননি কখনো। বিয়ের পর 1 বছরের জন্য শুধু বদলি হয়েছিলেন গিরিশবাবু, সেটুকুই একা থাকা। কেমন পাগল পাগল লাগছে প্রমীলা দেবীর। কোথায় যাবেন, কার কাছে যাবেন? ছেলে মেয়ে, ওদের সংসারে নিজেদের ওপর খুব টান নেই, টান থাকবে মায়ের ওপর। ছেলে বউয়ের সংসারে বা মেয়ে জামাইয়ের সংসারে থাকতে উনি পারবেন না, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু একাই বাড়িতে কি করবেন উনি? বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন প্রমীলা দেবী, কিন্তু কি করলে কষ্টটা যাবে বুঝতে পারছেন না। কিছু না বুঝে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। মন খুলে কান্না, যেখানে প্রলাপ নেই। বুকের একদম ভেতর থেকে কান্নাটা বেরোচ্ছে। গিরিশবাবুর চলে যাওয়া থেকে আর ছেলে মেয়ে চলে যাওয়া অবধি এই কাঁদলেন উনি। ভেতর ভেতর পুড়ছিলেন রোজ, কিন্তু কাঁদতে পারছিলেন না। উনিও দুর্বল, এটা দেখাতে পারেননি কাউকে। পাছে ছেলে মেয়ের সমস্যা হয়, ওরা ফিরে যেতে না পারে, তাই শক্ত ছিলেন। কান্নার মাঝেই অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কেন চলে গেলে বলো? কিভাবে বাঁচবো এবার আমি? কি আঁকড়ে থাকবো এত বড় বাড়িতে? কতক্ষণ এই কান্না চলবে জানেন না প্রমীলা দেবী, তবে চোখের জলে বাধা দিলেন না। উনিও চাইছেন মন হালকা করতে, কারণ শ্বাস যখন পড়ছে থাকতে ওনাকে হবেই। দুদণ্ড ভেবে তাড়াতাড়ি উঠে গেলেন আলমারির সামনে। এটাই ওনার আর গিরিশবাবুর একসাথের আলমারি। কাল অবশ্য প্রীতি প্রমীলা দেবীর সব জিনিস এই আলমারি থেকে বের করে নিচে নামিয়ে দিয়েছে। পাগলি মেয়ে ভেবেছে এই ঘরে না ঢুকলে ভুলে যাবেন হয়তো গিরিশবাবুকে। উনি যে প্রতি শ্বাসে আছেন সেটা কাকে বোঝাবেন উনি? আলমারিটা খুলে ভেতর থেকে হাতল ভাঙা কালো বাক্সটা বের করে আনলেন। জং ধরা লকটা খুলতেই দেখতে পেলেন বজরংবলীর মূর্তিটা। পুরো বাচ্চাদের মতো দেখতে বলে পছন্দ হয়েছিল প্রমীলা দেবীর। কিনে দিয়েছিলেন গিরিশবাবু মেলা থেকে। তার 2 দিন পর উনি বদলি হয়ে গেছিলেন পুরুলিয়ায়। রোজ রাতে একে নিয়ে ঘুমাতেন প্রমীলা দেবী। ওই 1 বছর যা চেয়েছিলেন সব দিয়েছেন এই হনুমান শিশুটি। 1 বছরের মধ্যে পুরুলিয়া থেকে ফিরিয়েও দিয়েছিলেন গিরিশবাবুকে। আজ থেকে আবার একে নিয়ে পথ চলা শুরু হবে প্রমীলা দেবীর। এই মূর্তি জড়িয়েই উনি বাঁচবেন, আর প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি নিজের মানুষটার কাছে ফিরে যাওয়ার। নিরাশ করবেন না এই হনুমান শিশু। মূর্তিটাকে বুকে জড়িয়ে বন্ধ জানলাগুলো খুলে দিলেন প্রমীলা দেবী। পূব দিকের জানলা,
দেখলেন ওনার একলা আকাশ জুড়ে সূর্য উঠছে, আবার আলো হচ্ছে আকাশ। রোজকার ঘটনা, কিন্তু প্রতিদিনের আলোর আলাদা আলাদা মানে থাকে। মানে যেমনই থাক, এতে নিজেকে মুড়ে নিয়েই বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। এর নামই আশার আলো। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।